স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। সরকার ও রাজনীতিবিদদের মধ্যে ঐক্য না হলে দেখা দেবে বিপর্যয়, মাথা চাড়া দিতে পারে পতিত স্বৈরাচার। এমন আশঙ্কা করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে জাতীয়তাবাদী আদর্শ হতে পারে বড় নিয়ামক। এরই মধ্যে আগামী বছরের এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ নিয়ে জামাত এনসিপির সন্তোষ আর বিএনপির অসন্তোষ, সেই ঐক্য প্রক্রিয়ায় ফাটলের শঙ্কায় দেখছেন তারা। এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ঘোচাতে 2রা জুন থেকে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন তথা অন্তর্বর্তী সরকার। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছে, তারই মধ্যে ঈদ শুভেচ্ছা ভাষণে প্রধান উপদেষ্টা জানান ভোট হবে আগামী বছরের এপ্রিলে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। প্রতিক্রিয়ায় নিজেদের অনড় অবস্থান জানান দিয়েছেন মির্জা ফখরুল। ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। অবশ্য এপ্রিলের নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছে জামায়াত ও এনসিপি। নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে, সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্বর্তী সরকারের দূরত্বের স্পষ্টতা দৃশ্যমান হচ্ছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে, এইগুলো মানুষের মধ্যে শঙ্কা আশঙ্কার জন্ম দিচ্ছে। আর বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই বিএনপি নেতা। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে, যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এমন বাস্তবতায় আগামীর বাংলাদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য খুবই প্রয়োজন বলে মত দেন রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য, কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্য অতি জরুরি। কারণ যেই পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলো যদি পরিবর্তন না হয়, সেগুলো যদি সংস্কার না হয়, কতগুলো সুদূর প্রসারী এবং মৌলিক বিষয়ে যদি সংস্কার না হয়, তাহলে আবার দানব ফিরে আসতে পারে। রাজনৈতিক নেতৃবৃন্দের তর্ক বিতর্কের মধ্যে সংঘাত থাকতে পারে, আমি মনে করি ঐক্যমত দরকার আছে। তবে তার আগে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এই নীতি আদর্শে যদি বিশ্বাস আমরা না করি, তাহলে পরে এই ঐক্য ফিরে আসবে না। সেই ঐক্যের মূল ভিত্তি কি হতে পারে, সেই প্রশ্নের জবাবেও নিজেদের পরামর্শ তুলে ধরেন তারা। একটা দেশকে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের উইলকে প্রকাশ করার জন্য, এক্সপ্রেশনের জন্য একটি গণতান্ত্রিক সরকারের অবশ্যই দরকার আছে। এটা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপর। বলটা মূলত তাদের কোর্টে। তারা যদি ঐক্যমতে পৌঁছে, তারা যদি মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে একমত হয় এবং একটা যদি ঐক্যমত্যের ভিত্তিতে যদি জাতীয় সনদ প্রণীত হয়, স্বাক্ষরিত হয়, তাহলে নির্বাচনের পথ প্রশস্ত হবে। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা রাজনৈতিক সংলাপ শেষে দল ও সরকারের মাঝে ঐক্য ফিরে আসবে, এমনটাই দেশবাসীর প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল 4 দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম যুক্তরাজ্য সফর। 11 জুন ডক্টর ইউনূস লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং 12 জুন সাক্ষাৎ করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি এই সফরের মূল আলোচ্য। ঈদের আগেই ঘোষণা ছিল 12 ঘন্টার মধ্যেই রাজধানী হবে কোরবানির পশুর বর্জ্যমুক্ত। 2 সিটি কর্পোরেশন শতভাগ অপসারণের দাবি করলেও ঈদের পরদিন ঢাকার চিত্র বলছে ভিন্ন কথা। অলিগলি, এমনকি সড়কে পড়ে আছে বর্জ্য, জমে আছে রক্ত মিশ্রিত পানি আর বাতাসে দুর্গন্ধ। রাজধানীর অনেক গলি থেকে মূল সড়কেও কোরবানির পশুর বর্জ্য। এসব চিত্র ঈদের দ্বিতীয় দিনেও ছড়াচ্ছে দুর্গন্ধ। বেঁধে দেয়া 12 ঘন্টা সময়ের আগেই 2 সিটি কর্পোরেশনের শতভাগ বর্জ্য সরে নেওয়ার দাবি করলেও অলিতে গলিতে এখনও কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তারা বলছেন, দ্বিতীয় দিনে পশু কুরবানি দিচ্ছেন কেউ কেউ, তাই সময় লাগছে আরও।
অনেক কালো গরু রয়েছে, বানাইতেছে, দাড়ি টাড়ি রয়েছে, আমরা কুলাইতারি না। কোরবানি দিবে হেডিয়া থাকবে, টুকটাক থাকবে, হেডিয়া আজকে আনার পরে ক্লিয়ার হয়ে যাবে। নগরীর বাইরে নির্ধারিত ডাম্পিং স্টেশনগুলোতেও থেমে নেই কার্যক্রম। সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন আরও একদিন লাগবে পুরো শহর পরিষ্কার করতে। আজকে মনে করেন আর 10-6 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতেছেন যে কাজ করতেছে, কেউ বসা নাই। সকাল 6টার দিকে আইসি, আজকে হয়ে যাইতে যেতে আবার রাত 10টাই হবে। আজকের দিন যদি করি তাহলে আর কি মোটামুটি লাইনে আইব। 2 সিটিতে কোরবানির পশুর বর্জ্য সরাতে মাঠে নামেন অন্তত 20,000 কর্মী। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, আপনার কাছে জানতে চাইবো যে রাজশাহীতে কোরবানির পশুর বর্জ্য 100% অপসারণ করা সম্ভব হয়েছে কিনা, বিস্তারিত। আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহীতে রাজশাহী সিটি কর্পোরেশনের 1323 জন কর্মী যারা পরিচ্ছন্ন কর্মী তাদের ছুটি বাতিল করা হয়েছিল এবং গতকাল বিকেল থেকে রাত 3:30 পর্যন্ত গোটা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং রাতেই কিন্তু গোটা শহর পরিচ্ছন্ন হয়ে গেছে এবং এই পরিচ্ছন্নতার মাধ্যমে কিন্তু সকালবেলায় শহরকে পরিচ্ছন্ন একটি শহর পেয়েছে রাজশাহী নগরবাসী। এবং জানিয়ে রাখছি রাজশাহী শহরের বাইরে যেসব উপজেলা রয়েছে সেসব উপজেলা এলাকার কিন্তু আমরা যে পৌরসভা আছে তাদের কিন্তু কোনো কার্যক্রম ওভাবে দেখিনি আমরা। এই যে স্থানটি দেখানো হচ্ছে এখন, এখানে কিন্তু গতকালকেও চামড়ার বিশাল হাট বসেছিল, কুরবানি হয়েছিল। এগুলো কিন্তু স্থানীয় ইজারাদার যারা স্থানীয় ব্যক্তিগতভাবে কিন্তু এগুলো পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়েছে এবং ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয়েছে। এবং এই যে ময়লা আবর্জনা এগুলো কিন্তু আমরা যেটা দেখেছি যে কোরবানির পরপরই কিন্তু যারা কোরবানি দাতা তারাই কিন্তু নিজেরা পরিষ্কার করেছেন। এছাড়া সিটি কর্পোরেশন এলাকার যে বর্জ্য ছিল সেই বর্জ্যগুলো তদারকি করেছেন সিটি কর্পোরেশন প্রশাসক এবং রাজশাহী বিভাগীয় কমিশনার আজিম আহমেদ এনডিসি সহ এইখানকার যারা কর্মকর্তা ছিলেন তারা পরিষ্কার করেছেন। রাজশাহী সিটি কর্পোরেশন 30টি ওয়ার্ডেই কিন্তু পর্যায়ক্রমে যে 1323 জন পরিচ্ছন্ন কর্মকর্তা ছিল তারা এবং 350 ভ্যানের মাধ্যমে কিন্তু এসব আবর্জনা পরিষ্কার করা হয়েছে এবং এখন কিন্তু এখানে কোনো রকম ময়লা আবর্জনা বা কুরবানির বর্জ্য নেই। ঈর্ষিতা। হাবিব, ধন্যবাদ আপনাকে। ঈদের দিন রাজধানীর পোস্তায় প্রায় 70,000 পশুর চামড়া সংগ্রহ হয়েছে। এসব চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করছেন আড়তদাররা। তবে এবার 85,000 চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে জানিয়েছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। ঈদের দ্বিতীয় দিন কোরবানি হওয়া কিছু চামড়া পোস্তায় আসছে, চলছে দর কষাকষি। এছাড়া গরুর মাথা, খাসির চামড়া সহ বেশ কিছু চামড়া নষ্ট হয়েছে। রাতভর কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করেছেন পোস্তার আড়তদাররা। এখন টেনারি মালিকদের কাছে এসব চামড়া বিক্রির জন্য অপেক্ষা করছেন তারা। তবে পোস্তার রাস্তায় গরুর মাথা, খাসির চামড়া সহ অনেক নষ্ট চামড়া পড়ে আছে। দ্বিতীয় দিনেও অল্প পরিসরে চামড়া এসেছে, তবে লক্ষ্য অনুযায়ী দাম পাচ্ছেন না বিক্রেতারা। সামঞ্জস্যতা নাই, এরা আজগুবি কোথা থেকে রেট দেয়, কোথা থেকে কি করে, আর মার্কেটে এসে দেখেছি আমরা খুব খারাপ অবস্থা। একটা মাল নিলে একটা মালের পিছনে আপনার 350-400 টাকা খরচ আছে। এই খরচ গুলো মাইরা হালায়, গাড়ি ভাড়া উঠতেও পারে, আমরা এগুলো নিয়ে ফালামো কোথায়? এই জন্য 2,000 টাকা আমরা পুরো 65 পিস মাল দিয়ে দিচ্ছি এদেরকে। তবে অভিযোগ মানতে নারাজ আড়তদাররা। 1350 টাকা যে লবণযুক্ত সেটা তারা জানে না, যারা মৌসুমী ব্যবসায়ী তারা এটা জানে না। না জানাতে কিছু কিছু জায়গায় একটু তর্ক বিতর্ক হয়েছে। মনে করেন 900 কিনছে, 1000 কিনছে, 1100 কিনছে, 800 কিনা আসে, যেমন যে বুঝায়। লক্ষ্যমাত্রার তুলনায় 20% চামড়া কম সংগ্রহ হবে বলে জানিয়েছে চামড়া ব্যবসায়ীদের সংগঠন। আমাদের টার্গেট যেটা গতবার ছিল 90,000, এই বছর মনে হয় 20% কমে যাওয়ার সম্ভাবনা আছে। তা আশা করতেছি 75,000-এর মতো হওয়ার সম্ভাবনা আছে। যে মানুষের কাছে তাবেল্য সংকট আছে, ফিনান্সিয়াল ব্যাকআপ নাই, ব্যাংক ওই ধরনের সহযোগিতা করেনি এইবার। এই সার্বিক দিক বিবেচনা করে আমাদের কেনাকাটাও একটু স্লো। সরকার ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে চামড়ার দাম নির্ধারণ না করায় বিরোধ তৈরি হয়েছে বলে মনে করেন এই ব্যবসায়ী। 3 সমিতির সমন্বয় করে কাজটা করা হয়তো আমার মনে হয় হয়ে যেত। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারের ট্যানারি পল্লীতে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, ট্যানারিতে এবার কোরবানির পশুর চামড়ার দাম কেমন মিলছে আর সংগ্রহ কার্যক্রমের সবশেষ বিস্তারিত জানাবেন। প্রথমে জানিয়ে রাখি, ট্যানারির
এই যে প্রাথমিক পর্যায়ে যে সংগ্রহ কার্যক্রম চামড়ার, সেটি বলতে গেলে এই মুহূর্তে শেষ পর্যায়ে। কারণ ট্যানারি মালিকরা যেই কাঁচা চামড়াগুলো ট্যানারিতে নিয়ে আসেন ঈদের দিন, সেগুলো বেশিরভাগই কিন্তু হয়ে থাকে বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসার মাধ্যমে এসে থাকে। তারা সরাসরি যে কাঁচা চামড়াটা সংগ্রহ করেন, তারপর এখানে এনে তারা সেই চামড়াগুলোকে লবণ মাখিয়ে সংরক্ষণ করে রাখেন। এই যে সংগ্রহকৃত চামড়াগুলো এখন পর্যন্ত আমরা গত 24 ঘন্টায় যে তথ্য পেয়েছি, ট্যানারিতে প্রায় 3.5 লক্ষ পিস চামড়া ঢুকেছে বিভিন্ন গবাদি পশুর, এবং এই চামড়াগুলিতে ইতিমধ্যে কিন্তু তারা লবণ মাখানোর কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। এই চামড়াগুলো এখানে লবণ মাখানো অবস্থায় থাকবে এবং এগুলি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হচ্ছে। এই মুহূর্তে আসলে এই দুপুরের খাবার বিরতি চলছে এবং দেখতেই পাচ্ছেন যে লবণ মাখানো চামড়াগুলো কিন্তু ট্যানারিতে থরে থরে সাজানো রয়েছে। আর দামের বিষয়টি যদি বলি, যে এখানে এই মুহূর্তে যেই লবণ ছাড়া কাঁচা চামড়াগুলো এসেছে, এগুলি কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেহেতু বলছিলাম যে বিভিন্ন মাদ্রাসা এতিমখানার মাধ্যমেই বেশি সংখ্যক চামড়াগুলি এসেছে। তো এই মাদ্রাসা এবং এতিমখানাগুলির সাথে কিন্তু এখানকার মালিক পক্ষের পুরনো ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, যার ফলে এখানে কিন্তু আমরা চামড়ার দরদাম নিয়ে সেই ধরনের কোনো অভিযোগ পাইনি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, বেশ কয়েকজন এখানে চামড়া নিয়ে আসা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু মালিক পক্ষের কাছে 800 থেকে 900 টাকা এর মধ্যে বিভিন্ন দামে চামড়া বিক্রি করেছেন। এবং মালিক পক্ষ কিন্তু বলছেন যে এর সাথে লবণের খরচ, শ্রমিকের খরচ এবং আনুষঙ্গিক খরচ যোগ করলে একটি লবণযুক্ত চামড়ার দর, এই ট্যানারির মালিকদের দাবি যে সেটি আসলে সরকার নির্ধারিত দামের কিছুটা বেশিও হয়ে থাকতে পারে ক্ষেত্র বিশেষে। তবে দাম নিয়ে তারা বলছেন যে যেসব লবণযুক্ত চামড়া পরবর্তী সময়ে ট্যানারিগুলিতে ঢুকবে, সেগুলির ক্ষেত্রে দাম নিয়ে দর কষাকষি চলছে। আড়তদারদের কাছ থেকে সেই চামড়াগুলো তারা কিছুদিন পর থেকেই সংগ্রহ করা শুরু করবেন। এবং যেটি জানিয়ে রাখার বিষয়, সেটি হচ্ছে যে সরকার নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ঈদের 10 দিন পর্যন্ত শুধুমাত্র ঢাকার চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। পরবর্তীতে সারা দেশ থেকে ট্যানারিতে এই চামড়াগুলো ঢুকবে। তো এই ছিল ট্যানারি থেকে সর্বশেষ। ঈদের ছুটিতে পটুয়াখালীর পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড়, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, পটুয়াখালীর পর্যটন কেন্দ্রে পর্যটকদের কেমন ভিড় দেখছেন এবং সেই সাথে জানাবেন তাদের নিরাপত্তা ব্যবস্থার কি বলছেন তারা? জি সোনিয়া আফরিন, নিশ্চিত আপনি সহ ডিবিসি নিউজের সকল দর্শকদের জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। আজ ঈদুল আজহার দ্বিতীয় দিনকে কেন্দ্র করে সমুদ্র সৈকত কুয়াকাটায় কিন্তু শত শত পর্যটকের ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে স্থানীয়রা বলছে যে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনের অবস্থা একই রকমের বিরাজমান রয়েছে। পর্যটকের সংখ্যা কিছুটা কম এখন বর্তমানে। পর্যটকরা যেহেতু দুপুরের সময় চলছে, তো অনেক পর্যটক যারা এসছেন সমুদ্র সৈকত কুয়াকাটা, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সমুদ্র স্নান শেষ করে অনেকে হোটেলে গিয়েছেন। আবার অনেকে যারা কিছু সময় আগে বা হচ্ছে যে আধা ঘন্টা আগে এসে পৌঁছেছেন, তারা কিন্তু সমুদ্রের নোনা জলে কিন্তু গা ভাসাচ্ছেন। অনেকে কিন্তু যে সমুদ্রের পাড়ে বেঞ্চি রয়েছে, সেখানে বসে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করছেন। এছাড়া পর্যটক এবং স্থানীয়রা বলছে যে বিচ পাড়ে সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে যে 18 কিলোমিটার বিচ রয়েছে, তার মধ্য থেকে সমুদ্র সৈকতের 0 পয়েন্টের যে বীজটি রয়েছে প্রায় আধা কিলোমিটার, এখানে যে জিও ব্যাগ রয়েছে, সেখানে কিন্তু জিও ব্যাগ গুলো পুরনো হওয়ার কারণে এখানে শ্যাওলা পড়ে কিছুটা সমস্যা পড়তে হচ্ছে। যে আগত পর্যটকরা অনেকের কিন্তু এই জায়গাটি অপরিচিত হওয়ার কারণে অনেকেই কিন্তু এই জিও ব্যাগে কিন্তু আহত হচ্ছে বলে স্থানীয়রা এবং পর্যটকরা কিন্তু অভিযোগ করছেন। পাশাপাশি এই সকল পর্যটকদের নিরাপত্তার বিষয়ে যদি বলতে হয়, যে এখানে কিন্তু একাধিক স্তরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে পর্যটকদের নিরাপত্তায়। এছাড়া আগত পর্যটকদের যদি কোনো ধরনের অভিযোগ যদি তারা করছেন, সাথে সাথে কিন্তু সেটি নিরূপণের জন্য জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এই সমুদ্র সৈকত কুয়াকাটাতে। এছাড়া আগত পর্যটকদের কিন্তু কোনো ধরনের বেগ পেতে হচ্ছে না, সকলে কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু ঘোরাফেরা করছে বলে আমাদের জানিয়েছে। তো পটুয়াখালীর তৃতীয় দিনে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই ছিল সর্বশেষ তথ্য পর্যটনের। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে। শিশু খাদ্য, গুঁড়া দুধের দাম বৃদ্ধির আশঙ্কায় নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এখনো দেশের 37% নবজাতক ও শিশু মায়ের দুধের বিকল্প হিসেবে আমদানি করা গুঁড়া দুধের ওপরই নির্ভরশীল। গুরুত্বপূর্ণ এ শিশু খাদ্যের কাঁচামাল আমদানিতে এবার 10% শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। তাতে এ খাত থেকে সরকারের আয় বাড়বে 45 কোটি টাকা।
তবে বিশ্লেষকরা বলছেন রাজস্ব খানিকটা বাড়লেও অত্যাবশ্যকীয় এই শিশু খাদ্যে শুল্ক বাড়ানো উচিত নয়। শিশু খাদ্য হিসেবে গুঁড়া দুধের দেশীয় শিল্পের বিকাশ হয়নি এখনো, ফলে দেশে এই শিশু খাদ্যের বাজার আমদানি নির্ভর। উৎপাদকদের তথ্য অনুযায়ী দেশের ৬২% বেশি মা শিশুকে বুকের দুধ পান করাতে পারলেও এখনো ৩৭% মা নানা কারণে তা পারেন না। ফলে এসব মায়েদের বিভিন্ন ব্র্যান্ডের আমদানি করা গুঁড়া দুধের উপর নির্ভর করতে হয়। বেবি ফুডের যে ইম্প্যাক্টটা, সেটাতে কিন্তু একটা বড় জিনিস সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রায় ৩৭% মহিলা কিন্তু এটার উপর রিলাই করেন, আমাদের যেটা আমরা ডেটা পেয়েছি আমাদের কোম্পানি থেকে। বর্তমানে আমদানি করা গুঁড়া দুধের বাজারে দু ধরনের শুল্ক কাঠামো রয়েছে। যারা সরাসরি গুঁড়া দুধ আমদানি করেন তাদের দিতে হয় ৫৫% শুল্ক, আর যারা কাঁচামাল আমদানি করে দেশেই প্রস্তুত করেন তাদের এতদিন দিতে হতো ৫% শুল্ক। প্রস্তাবিত বাজেটে যা বাড়িয়ে ১৫% করা হয়েছে। এখানে সরকারের হয়তো আমাদের কাছ থেকে ডিউটিটা ইনিশিয়ালি বেড়ে যাবে, এই 10% ডিউটি, কিন্তু এই 10% ডিউটিতে যেটা হবে যে এইটা ইনডাইরেক্ট ট্যাক্সটা সরাসরি কনজিউমারের উপরে পাস করব। আমাকে যখন প্রাইস ইনক্রিজ করতে হবে তখন আমার কি হবে যে কনজাম্পশন ওভারঅল ফল করবে। গুঁড়া দুধের বাজারটি এমনিতে অস্থিতিশীল থাকে, তার উপর দাম বাড়লে বাড়তি খরচের বোঝা পড়বে বলছেন ক্রেতারা। এসব খাবার তো বাচ্চাদের জন্য, আমাদের জন্য না। এখন দাম বাড়লে আমাদের বাধ্য হয়ে অন্য জিনিস কাট করে ওই জিনিসটার প্রতি আমাদের করতে হয়। চাহিদা বেশি, যোগান কম, এইসব কারণে দাম বেড়ে যায়। আর এই ভ্যাট ট্যাক্স তো যদি আরো বেশি মরার উপর করা রাখা। গবেষকরা বলছেন এমন অবস্থায় সরকার শুল্ক কমানোর চিন্তা করতে পারে। যেহেতু গুঁড়া দুধের ক্ষেত্রে শিশু খাদ্য হিসেবে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এটা যেহেতু এসেনশিয়াল বাচ্চাদের জন্য, সুতরাং এর ভিতরে শুধু সেই এইচএস কোড যেটি কিনা শিশুদের জন্য যে পাউডার মিল্ক, সেটির ক্ষেত্রে আমার মনে হয় যে এর আগে যে কাস্টমস ডিউটি ছিল সরকার সেই কাস্টমস ডিউটিতে পুনর্বহাল থাকতে পারেন। দেশে বিভিন্ন ব্র্যান্ডের শিশু খাদ্য হিসেবে গুঁড়া দুধ পাওয়া যায়, যার মধ্যে নেসলে বাংলাদেশের ৮০০ গ্রাম গুঁড়া দুধের দাম ২৬৫০ টাকা, পেডিশিওর ৯০০ গ্রামের দাম ৩১০০ টাকা, সিমিলাক ৮০০ গ্রামের কৌটা বিক্রি হয় ২৭০০ টাকায়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এখন পর্যন্ত আটক করা হয়েছে অন্তত ১১৮ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সময় শনিবার শহর জুড়ে ন্যাশনাল গার্ড বাহিনীর ২০০০ সদস্য মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী বিতরণে জোরালো পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় অবৈধ অভিবাসীদেরকে দেশ থেকে বের করতে চিরুনি অভিযানও বাদ রাখেননি তিনি। তবে ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে এবার ক্ষোভে ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী লাতিনরা। গত ২ দিন ধরে লস এঞ্জেলেসে অভিবাসীদের পাকড়াও করতে একাধিক স্থানে অভিযান চালায় দেশের অভিবাসন ও শুল্ক বিভাগ আইসিই। এ সময় গ্রেপ্তার করা হয় অনেককে। এরই জের ধরে অভিবাসীদের প্রতিরোধের মুখে পড়েন আইসিই বাহিনীর সদস্যরা। সময় গড়ানোর সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকলে তা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। বিক্ষুব্ধদের ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করলে প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। ইমিগ্রেশন এজেন্টরা আমাদের এলাকায় এসে বাড়িঘর দোকানপাটে অভিযান চালাচ্ছে। তাদের কোনো অধিকার নেই এই স্থানে প্রবেশ করার। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ছে, যার কোনো অর্থ নেই। তবে সংঘর্ষের কারণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে লস এঞ্জেলেস শহরের প্যারামাউন্ট এলাকা। সেখানে সড়কে অবস্থান নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ১০০-এরও বেশি বিক্ষোভকারী। এরই মধ্যে শহর জুড়ে সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ডের শত শত সদস্য মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়ার কথাও জানান তিনি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিস্তিনের দক্ষিণ গাজার একটি ত্রাণ কেন্দ্রে খাবার বিতরণের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ৬ ফিলিস্তিনি। আহত হয়েছেন বেশ কয়েকজন। হামাস পরিচালিত এক বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলছে, স্থানীয় সময় শনিবার সকালে ওই ত্রাণ কেন্দ্রটিতে বাসিন্দারা জড়ো হলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। তবে ইসরায়েলি বাহিনী বলছে শুধু সন্দেহভাজনদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় তেল আবিবের হামলায় উপত্যকাটি জুড়ে নিহত হয়েছে অন্তত ৭৫ জন। এদিকে চলতি মাসের মাঝামাঝিতে নিউ ইয়র্কের এক সম্মেলনে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছিল ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে এই পরিকল্পনা থেকে সরে এসেছে এই দুই দেশ।
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যে। কয়েকদিন আগে মেইতেই সম্প্রদায়ের সংগঠন আরামবাই টেঙ্গলের 5 স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। আর এই খবর ছড়িয়ে পড়ার পরই শনিবার রাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যটির রাজধানী ইম্ফলের বিভিন্ন অংশে। শহরটিতে চলে ব্যাপক তাণ্ডব। হিন্দুস্তান টাইমস বলছে, বিক্ষোভের জেরে শনিবার রাত থেকে পূর্ব ও পশ্চিম ইম্ফল ও বিষ্ণুপুর সহ 5 জেলায় 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। আর কারফিউ জারি করা হয়েছে বিষ্ণুপুর জেলায়। এদিকে মেইতেইদের সংগঠনটির দাবি, আটকদের কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তাও জানায়নি কর্তৃপক্ষ। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। উয়েফা নেশনস লিগ ফাইনালের রাতে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। দু দলের ফাইনাল মহারণ ছাড়িয়ে লড়াইটা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লামিন ইয়ামালের। একজন ক্যারিয়ারের শেষের পথে, আরেকজনের মাত্র শুরু। শেষের শুরু নাকি শুরুর শুরু? পর্তুগাল স্পেন ম্যাচের আগে এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে বারেবার। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো আর স্পেনের লামিন ইয়ামাল। রোনালদো হাঁটছেন শেষের পথে, আর ইয়ামালের সবে শুরু। 2008, 2010 আর 2012 সালে ইতিহাস গড়েছিল স্পেন। ইউরো বিশ্বজয় আর ইউরোপা শিরোপা ধরে রেখে হ্যাট্রিক করেছিল দলটা। 2022 সালে স্পেনের ব্যর্থতার কাতার বিশ্বকাপের পর বয়সভিত্তিক দলের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নেন 63 বছর বয়সী লুইস দে লা ফুয়েন্তে। এরপর থেকে স্প্যানিশ যে প্রতিযোগিতাতেই খেলেছে, চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। 2023 সালে ফুয়েন্তের অধীনে প্রথমবার উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হয় স্পেন। 2024 সালে দলকে ইউরোর শিরোপাও জিতিয়েছেন তিনি। মিউনিখের অ্যালিয়ান্স অ্যারেনায় আজ রাতে নেশনস লিগের আরেকটি ফাইনাল জিততে পারলে এই শিরোপা ধরে রাখার অভিযান সফল তো হবেই। ফুয়েন্তেও ইউরোপের কোনো জাতীয় দলের প্রথম কোচ হিসেবে নিজের প্রথম 3 বড় টুর্নামেন্টে জয়ের কীর্তি গড়বেন। তবে এবার যে প্রতিপক্ষ পর্তুগাল, তার থেকেও বড় প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদো, যারা 2018-19 মৌসুমে নেশনস লিগের উদ্বোধনী আসরের ট্রফি ঘরে তুলেছিল। লড়াইটাকে সমর্থকরা ইয়ামাল আর রোনালদোর লড়াই হিসেবে দেখলেও রোনালদো অবশ্য সেভাবে দেখছেন না। ম্যাচটিকে তার থেকেও বড় কিছু বলছেন 40 পেরোনো রোনালদো। ক্রিশ্চিয়ানো ইউরো জেতেন 2016 সালে, ইয়ামাল গত বছর। তবে পর্তুগিজ কিংবদন্তির মতো তুমুল প্রতিভাবান স্প্যানিশ উইঙ্গারের নেশনস লিগ জেতা হয়নি। 2023 সালের জুনে ফুয়েন্তের স্পেন প্রথমবারের মতো এই ট্রফি ঘরে তোলে। জাতীয় দলে ইয়ামালের অভিষেক হয় আরও 3 মাস পর। আজ বুড়ো রোনালদোর হাতে আরেকবার নেশনস লিগের ট্রফি উঠে নাকি তরুণ ইয়ামাল রোনালদোর সামনেই শিরোপা উদযাপন করেন, এখন সেটাই দেখার অপেক্ষা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।